ভয় পেও না, তোমাদের কিছু হবে না, আমরা এসেছি। বলেই সে মেয়েগুলোর বাঁধন খুলতে থাকে। সে জলদি করে ব্লুটুথ কানেক্ট করে কথা বলে আরিশ, মায়া আর সৃজন এর সাথে। সে বলে, রাস্তা ক্লিয়ার কর, আমি মেয়েদের নিয়ে আসছি। ভাঙা বাড়ির অন্ধকার করিডর পেরিয়ে মেয়েটি একে একে 20 জন মেয়েকে নিয়ে আসে বাড়ির বাহিরের গেট অবধি। ভেতর থেকে তাড়াহুড়ো করে ছুটে আসে আরিশ, মায়া আর সৃজন। তারা অবাক চোখে তাকিয়ে দেখে তার মুখে ধুলো, হাতে রক্ত। সে বলে, তাড়াতাড়ি এদের নিয়ে বের হও, সময় খুব কম, টার্গেট পালিয়েছে, আমি যাচ্ছি ওকে ধরতে। মায়া এগিয়ে এসে বলে, না আপু, আপনি একা যাবেন না, আমরা একসাথে গিয়েছিলাম, একসাথেই ফিরবো। সৃজন কাঁধের ব্যাগ ঠিক করতে করতে বলে, কিন্তু মেয়েটি তাদের দিকে এক সোজা চাহনি ছুড়ে দেয়, চোখে যেন বিদ্যুৎ ঝলকে। সে ঠান্ডা গলায় বলে, আমি শুধু সিনিয়র না, এই মিশনের ইনচার্জও আমি, আর ইনচার্জের আদেশ মানা তোমাদের দায়িত্ব। তিনজনের মুখ থমকে যায়, তাই তারা আর কোনো কথা বলে না। মায়া বলে, নিজের খেয়াল রাখো আপু। বলেই তারা সবাই মেয়েদের দিকে বের হয়ে যায়। মেয়েটি হালকা হাসে, কিন্তু কিছু বলে না। সে শুধু চোখের ইশারায় গেটের দিকে নির্দেশ দেয়। অন্ধকারে ভেজা বাতাস থমকে দাঁড়ায়। মেয়েটি গেট বন্ধ করে আবার ছায়ার মতো ভিতরে ঢুকে পড়ে। তার চোখে এখন একটাই লক্ষ্য, নারী পাচারকারী দলের লিডার, যে ঠিক এখনোই বাড়ির কোনো গোপন ঘরে লুকিয়ে আছে। ওপাশে একটা কালো গাড়ি থামে দূরে। হালকা আলোয় তার দরজা খোলে আর বেরিয়ে আসে আইমান শিকদার। কিন্তু আজ সে ডক্টর নয়, একটা গোপন সূত্রের খবর পেয়েছিল সে। এই বাড়িতে আজ নারী পাচার হবে, আর সে নিজে এসেছে এটা থামাতে। কিন্তু চারপাশটা অদ্ভুতভাবে শান্ত। গাড়ি থেকে নামতে নামতেই সে থেমে যায়, চারিদিকে তাকায়, চোখে সন্দেহের ছায়া। অদ্ভুত, এত বড় জায়গা অথচ একটা গার্ডও নেই। আইমান ধীরে ধীরে সামনে এগোয়। তার পা চাপা শব্দে পড়ে, হাতে ধরা টর্চ আর ছোট গ্লক পিস্তল। বাড়ির মেন দরজা খোলে, সে ধীরে ভিতরে ঢোকে। চোখ আটকে যায় ছড়ানো রক্তের দাগে, ভাঙা টেবিল, মেঝেতে পড়ে থাকা ছুরি আর বাঁধনের দড়ি। সে ঠান্ডা গলায় ফিসফিস করে বলে, লুকস লাইক কেউ আগে থেকে এখানে ছিল। ঢুকতেই আইমান থমকে দাঁড়ায়। পুরো ঘরটা উল্টে পাল্টে আছে, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে চেয়ার টেবিল, আর ঠিক মাঝখানে একজন মেয়ে আর একজন পুরুষ ভয়ানক মারামারিতে লিপ্ত। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার চোখ, সেই চোখে যেন দাবানল জ্বলছে। লিডার ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়তেই মেয়েটা তার হাত মুচড়ে ফেলে। এক মুহূর্তেই সে লোকটার গলা চেপে ধরে দেয়ালে ঠেসে ফেলে। ঘরের নিস্তব্ধতা চিরে একটা গর্জন করে বলে ওঠে, আমরা মেয়েরা পণ্য না, আমরা কাঁদি তাই বলে দুর্বল নই, আমরা হাসি তাই বিক্রি হই না, আমরা তোমাদের কেনা গোলাম না, আমরা আগুন, চুলাই ছারখার হয়ে যাবি, যেমন আজ তুই হচ্ছিস। এই কথা বলেই সে লোকটার গলা টিপে ধরে মাটিতে আছাড় মারে, ধরাম। এক মুহূর্ত, তারপর নিঃশ্বাসহীন নিস্তব্ধতা। লিডার নিথর। আইমান দাঁড়িয়েছিল সব দেখে। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সামনে যে মেয়েটা দাঁড়িয়ে, সে একা এই পুরো জঘন্য চক্রের কেন্দ্রটাকে ধ্বংস করে দিয়েছে। সে নিঃশব্দে বলে ওঠে, কি অগ্নিকুণ্ড! আইমানের চোখের সামনে লোকটাকে নিচে ফেলে দিয়ে সেই মেয়েটি হিংস্রভাবে তার বুকের ওপর অনবরত লাথি মারতে থাকে। লোকটার ছটফটানিও থেমে যায় ধীরে ধীরে। আর হঠাৎই জানালা দিয়ে নিঃশব্দে একটা লাফ দিয়ে নিমিষেই উধাও হয়ে যায় মেয়েটি। আইমান হতবাক হয়ে মুহূর্তের মধ্যে দৌড়ে যায় জানালার কাছে। তাকিয়ে দেখে চারিদিক নিস্তব্ধ, না আছে পদচিহ্ন, না শব্দ, না কারো ছায়া, শুধু অন্ধকার। সে নিজের ঠোঁট কামড়ে ফেলে, চোখ মুছে আবার ভালো করে দেখতে চায়, কিন্তু না, মেয়েটি যেন বাতাসের মতো মিলিয়ে গেছে। তার ঠোঁটে এক চাপা বিস্ময়, কপালে ভাঁজ। সে বিড়বিড় করে বলে, এটা মেয়ে না, এটা অন্য কিছু। এটুকু সময় কোথায় গেল? এই প্রথম কেউ আইমানকে এমন স্তব্ধ করে দিয়েছে। আইমান জানালার কাছে থেকে সরে গিয়ে আইমান ঘরের ভেতর এক পা করে এগিয়ে আসে। চারপাশে নিস্তব্ধতা, শুধু মৃতদেহ, তার পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত আর ভাঙা জিনিসের চিহ্ন। সে হাঁটু গেড়ে বসে, লোকটার মুখের দিকে তাকায়। চোখ দুটো উন্মুক্ত, কিন্তু প্রাণ নেই। আর মুখের গড়ন দেখে মনে হচ্ছে মৃত্যুর আগেও প্রচণ্ড যন্ত্রণা সয়েছে সে। আইমান ধীরে হাতে তুলে নেয় লোকটার হাতটা। হাড়গুলো যেন থেতলে গেছে, আর বুকের হাড়, একটা দুটা না, প্রায় সব কটা হাড় যেন চূর্ণ করে ফেলা হয়েছে। সে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়, তারপর ঠান্ডা গলায় বলে, এটা মেয়ে না, আগুন। সে পেছন ফিরে হাঁটতে যাবে, ঠিক তখনই তার চোখে পড়ে একটা ছোট কালো কার্ড রক্তমাখা কোনো এর পাশে পড়ে আছে।
ধীরে ধীরে সেটা তুলে নেয় আইমান আর নিজের হাতের কাপড়ের রক্তটা মুছে দেখে সিআইডি অফিসার রাইসা রহমান। কার্ডের নিচে একটা পাসপোর্ট সাইজ ছবি আর সেই চোখ দুটো ঠিক সে আগুন চোখ যেটা সে কয়েক মিনিট আগেই দেখেছে। আইমান অবাক হয়ে ফিসফিস করে বলে, রাইসা রহমান, তাহলে তুমি সে অগ্নিকন্যা? আইমানের ঠোঁটে একটা রহস্যময় হাসি। সে এক মুহূর্ত থামে, এরপর কাঠটা আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে আবার বলে, রাইসা রহমান, নামটা যেমন সুন্দর তার চেয়ে ভয়ঙ্কর তোমার খেলা। আইমান থেমে বলে, তোমার খেলা আমি থামাবো না। আমি শুধু দাঁড়িয়ে দেখব আগুন কাকে পোড়ায় আর কে আগুনকে নিয়ন্ত্রণ করে। এরপর অন্ধকার, ভেজা মেঝে আর রক্তমাখা সেই পরিত্যক্ত বাড়ি থেকে আইমান ধীরে ধীরে বেরিয়ে আসে। অন্যদিকে রাত প্রায় শেষের দিকে একটা কালো বাইক শহরের ফাঁকা রাস্তায় ছুটে চলছে। ডান দিকের কাঁধে সিআইডি লোগো লাগানো জ্যাকেট, চোখে কঠিন দৃঢ়তা। রাইসা রহমান, সিআইডি স্পেশাল অপারেশন ইউনিটের ইনচার্জ, সিনিয়র অফিসার, অভিজ্ঞ, ঠান্ডা মাথার, ভয়ঙ্কর শার্প। আজ পর্যন্ত তার ফাইলের পাতায় বিফল শব্দটা লেখা হয়নি। তার অপারেশন মানেই নিখুঁত প্ল্যানিং, নিঃশব্দ অ্যাকশন, নিঃশর্ত সাফল্য। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ রাতের মিশন ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নারী পাচারের ভয়ঙ্কর একটা চক্র, যাদের পেছনে রাজনৈতিক প্রভাবশালী হাত, আন্তর্জাতিক কানেকশন। কিন্তু রাইসা ভয় পায় না। নিজের জীবন বাজি রেখে সে আজ রাতেও ঝাঁপিয়ে পড়েছিল। অন্ধকার ভাঙা একটা বাড়ির ভেতরে বন্দী ছিল 20 জন নারীকে। সে উদ্ধার করে নিরাপদে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে। রাইসা শুধু 20টা মেয়েকে উদ্ধার করেনি, সে তাদের বাঁচিয়ে ফিরিয়েছে নিজের পরিবারে নিজস্ব পরিচয়ে। তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে সুরক্ষিতভাবে আর নতুন জীবনের দরজা খুলে দিয়েছে। রাইসার বাইকটা থামে তাদের গোপন গ্যারেজের গেটের সামনে। থামতেই অটো সেন্সর কাজ করে। একটা ভারী লোহার গেট স্লাইড করে খুলে যায়। রাইসা ঢুকে পড়ে ভেতরে। একটা পুরনো কারখানার বেসমেন্টে গড়া তাদের গোপন অফিস। ভেতরে আগে থেকে অপেক্ষা করছে মায়া, আরিশ আর সৃজন। সে ধীরে হেলমেটটা খুলে ঘন কালো চুলগুলো এলোমেলো হয়ে পড়ে কপালের উপর, চোখে লেগে আছে। রাইসা সোজা তাকিয়ে বলে, মেয়েগুলোকে নিরাপদে পৌঁছে দিয়েছো তো? আরিশ চোখ নামিয়ে মাথা নাড়ে। মায়া এক পা করে এগিয়ে আসে, শান্ত স্বরে বলে, হ্যাঁ ম্যাম, প্রত্যেককেই তাদের পরিবারের হাতে তুলে দিয়েছি, কারো গায়ে আঁচড়ও লাগেনি। রাইসা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিচু গলায় বলে, এবার সবাই ঘরে যাও। এই রাত অনেক বড় ছিল, নিজেদের মতো করে বিশ্রাম নাও। সৃজন কিছু বলতে যাবে, কিন্তু তার আগে রাইসা পেছন ফিরে নিজের পথ ধরে হাঁটা শুরু করে দেয়। রাইসা বাইক থেকে নেমে ধীরে পকেট থেকে চাবিটা বের করে, ঘরের সামনে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড নিঃশ্বাস নেয়, তারপর আস্তে করে দরজার লক খোলে। ভেতরে পা রাখতেই চারদিক নীরবতা। একটা নরম শান্ত নিঃশ্বাস ঘিরে তাকে ধরে। সে সোজা চলে যায় আয়রাতের ঘরের সামনে। দরজাটা একটু ফাঁক করতেই হালকা আলোয় দেখতে পায় আয়রাত ঘুমিয়ে আছে। রাইসা ধীরে ঘরে ঢুকে যায়, পা টিপে টিপে চুপচাপ আয়রাতের বিছানায় পাশে বসে, তার গায়ে সযত্নে চাদরটা ঠিক করে দেয়। তারপর আস্তে করে ঘর থেকে বেরিয়ে যায়, নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। সবশেষে বিছানায় শুয়ে পড়ে। আয়নার সামনে নিশ্চুপ হয়ে বসে আছে আয়রাত। তার পরনে কালো রঙের একটা হাফ সিল্ক শাড়ি, মৃদু আলোয় চিকচিক করছে শাড়ির গায়ে ছড়িয়ে থাকা সূক্ষ্ম সিলভার স্টোনের কাজ। প্রায় 4 বছর পর আজ আবার সে শাড়ি পরেছে, শুধু ইনায়ার জোড়াজুড়িতে। আয়রাত রেডি হয়ে এসেছে ইনায়ার বাড়ি, হালকা মেকআপ, গলায় একটা পাতলা চেইন। আয়রাত ঘরে ঢুকে দাঁড়াতেই ইনায়া এক দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তুই আসবি জানতাম, তুই না এসে থাকতে পারিস? বলে হেসে ফেলে। কয়েকজন অতিথিকে পাশ কাটিয়ে ইনায়া আয়রাতকে নিয়ে সোজা নিজের রুমে চলে যায়। দরজা লাগিয়ে হঠাৎ সিরিয়াস হয়ে যায় সে। আলমারির ডান দিকের খোপ থেকে বের করে একটা কালো হাফ সিল্ক শাড়ি, চিকচিকে স্টোনের কাজ করা শাড়িটা হাতে তুলে আয়রাতের সামনে ধরে বলে, এইটা তোর জন্য কিনে রেখেছিলাম, আজ পরবি এটা, প্লিজ আয়রা। আয়রাত অবাক হয়ে তাকায়। ইনা, আমি তো রেডি হয়ে এসেছি, আর তুই তো জানিস আমি শাড়ি পরি না। আয়রা, আজ আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন। ইনায়ের কণ্ঠটা কেঁপে ওঠে, চোখ দুটো টলমল করে ওঠে জল ভরে। সবাই থাকবে, সবাই সাজবে, কিন্তু আমি জানি তুই না থাকলে, তুই ঠিকভাবে না সাজলে এই দিনটা আমার জন্য অসম্পূর্ণ থেকে যাবে। সে আয়রার চোখের দিকে তাকিয়ে আরো নিচু স্বরে বলে, আর তুই শাড়ি পরবি বলেছিলি না?
তুই জানিস আমি কতদিন ধরে ভাবছি এই শাড়িটা তোর গায়ে কেমন মানাবে। আমি কত শখ করে এটা তোর জন্য কিনে রাখছি। একটু থেমে চোখের জল মুছে নিয়ে বলে, আজ যদি তুই আমার জন্য এটুকু না করিস তাহলে সত্যি বলছি আয়রা, আমি আর কোনো দিনও তোর সাথে কথা বলবো না। এক নিঃশ্বাস মুহূর্তে রুমটা ভারী হয়ে যায়। আয়রাত কিছু না বলে শাড়িটার দিকে হাত বাড়ায়। ইনায়ের মুখে তখন তৃপ্তির এক টুকরো হাসি, বন্ধুত্বের জিতে যাওয়া হাসি। আয়রাত রেডি হয়ে নিজেকে দেখতে ছিল, ঠিক তখনই পেছন থেকে ইনায় এসে দাঁড়ায়। এক ঝলক আয়রাতের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে ওঠে, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে তোকে আয়রা বেবি। আমার আয়রাকে দেখে কেউ চোখ সরাতে পারবে না আজ। আল্লাহ যেন তোকে সব খারাপ নজর থেকে হেফাজত করে। আয়রাত একটু মুচকি হেসে বলে, অন্য কারো নয়, শুধু তোর নজরেই না লাগলেই হয়। দুজনে হেসে ওঠে। ঠিক তখনই রুমের দরজা ভেতর থেকে টোকা দিয়ে খুলে ঝুঁকে ইনায়ের ছোট বোন সেই চঞ্চল কণ্ঠে বলে, আয়রা আপু, আপুকে নিয়ে নিচে চলো, সবাই অপেক্ষা করছে তোমাদের জন্য। ইনায়া আর আয়রাত একসাথে সিঁড়ির ধাপে পা রাখে। আহনাব দাঁড়িয়েছিল নিচের এক কোনায়। কথার মাঝে হঠাৎই তার চোখে পড়ে সিঁড়ির দিকটায়, আর সেখানেই ধীরে ধীরে নেমে আসছে আয়রাত। 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার একটা মেয়ে, তবু তার উপস্থিতি চারপাশের আলোকে হার মানায়। কালো হাফ সিল্ক শাড়ির গায়ে সিলভার স্টোনের চিকচিকে ঝিলিক, ঝিকঝিক নয়, যেন আলো নিজের মতো করে তার গায়ে এসে থেমে গেছে। আয়রাতের চুলগুলো খোলা, ঢেউ খেলে পিঠ ছুঁয়ে গেছে নরমভাবে। হাতে কাচের চুড়ি, গলায় একদম সিম্পল একটা নেকপিস, কানে ছোট্ট দুল, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক। অলংকারে বাড়তি কিছু নেই, তবুও যেন চোখ ফেরানো দেয়। আহনাব চোখ সরাতে পারছিল না। তার চারপাশের শব্দ, আলাপ, আলো সব যেন হঠাৎ থেমে গেছে। সে শুধু তাকিয়ে থাকে। তাকিয়ে থাকে আয়রাতের দিকে। মেয়েটা যেন সিঁড়ি বেয়ে নেমে আসছে না, বরং সরাসরি কারো হৃৎপিণ্ডে পা ফেলছে নিঃশব্দে। আহনাব এক দৃষ্টিতে তাকিয়েছিল আয়রাতের দিকে। তাকে ঘিরে যেন সময়টা থেমে গিয়েছিল, কিন্তু আয়রাতের সে চোখে পড়েনি কিছুই। সে তো ব্যস্ত ছিল ইনায়ের সঙ্গে, হেসে হেসে কিছু বলছিল, হাতে ধরে নামাচ্ছিল তাকে। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে ওরা। তারপর আয়রাত ইনায়াকে স্টেজের দিকে এগিয়ে দেয়, নিজে একটু সরে পড়ে পাশে। আর ঠিক তখনই কোনো কিছু বুঝে ওঠার আগেই তার সামনে এসে দাঁড়ায় একজন। হঠাৎ সামনে কাউকে দেখে আয়রাত থমকে দাঁড়ায়। আয়রাত চোখ তুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে আহনাব শিকদার। সাদা ত্বকের ওপর কালো পাঞ্জাবিটা যেন জ্বলজ্বল করে উঠছে, একটা তীব্র নিঃশ্বাস সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে চারপাশে। চুল জেল দিয়ে পরিপাটি করে সেট করা, আর বাহাতে একটা সিলভার ব্র্যান্ডের ঘড়ি। আয়রাত এক ঝলক তাকিয়ে তারপর চোখ সরিয়ে নিয়ে বলে, মিস্টার শিকদার, পথ আটকে দাঁড়িয়েছেন কেন? আহনাব আয়রাতের দিকে তাকিয়ে বলে, মিস আয়রাত, কালো শাড়িতে আপনাকে অসাধারণ লাগছে। এক মুহূর্ত থেমে ঠোঁটে একদম হালকা একটা দুষ্টু হাসি টেনে যোগ করে, আসলে আমি তো আজ একেবারে ক্রাশ খেয়ে গেলাম। আপনার রূপ দেখে শুধু চোখ না, মনও হোঁচট খেল। আয়রা ধীরে চোখ তুলে তাকায়, তারপর ঠোঁটে একটুখানি হিমশীতল হাসি এনে বলে, মন তো পড়তেই পারে। আমার ছায়াও অনেকের কাছে আগুন মনে হয়। তবে মনে রাখবেন, যে আগুন সামলাতে পারেন না তার কাছে খেলতে যাওয়াটা বোকামো নয়, আত্মহত্যা। বলেই আয়রাত আহনাবকে পাশ কাটিয়ে চলে যায়। আয়রাতের দিকে তাকিয়ে থেকে আহনাব বলে, মিস আয়রাত, তুমি আমার হবে। এটা আহনাব শিকদারের চ্যালেঞ্জ। এনগেজমেন্ট শেষে, অনুষ্ঠান শেষের দিকে অতিথিরা খাচ্ছে, কেউ কেউ ছবি তুলছে। ঠিক তখনই ইনায়া আয়রাতকে এক প্রকার জোর করে রাজি করে। ঠিক তখনই হঠাৎ পুরো হলরুমের আলো নিভে যায়। সবাই চমকে তাকায় চারিদিকে, নীরবতা নেমে আসে। এরপর স্টেজ থেকে ভেসে আসে গানের প্রথম লাইন, হাজার দর্শক মন মাতিয়ে নাচে গো সুন্দরী কমলা। এক ঝলক আলোর রোশনি এসে পরে মঞ্চের ঠিক মাঝখানে, আর সেখানেই দাঁড়িয়ে আয়রাত। কালো হাফ সিল্ক শাড়িতে, খোলা চুল, কোমরে বাঁধা শাড়ির ভাঁজ। আয়রা দাঁড়িয়ে নেই, সে নাচছে, সে কাঁপিয়ে দিচ্ছে স্টেজটা। সবার নজর তার দিকে, সবাই জোরে জোরে চিৎকার করছে আয়রাতের নাচ দেখে। আহনাব অবাক চোখে তাকিয়ে আছে, তার চোখ আর সরে না। যে মেয়েকে সে এতদিন আগুন ভাবত, আজ বুঝলো সে আগুন না, একেবারে আগ্নেয়গিরি। আহনাব ঠোঁটের কোণে এক ধরনের হালকা বিস্ময় নিয়ে ফিসফিস করে বলে, এই মেয়ের আরো কত রূপ দেখবো আমি। আয়রাতের নাচ শেষ হলে চারদিক থেকে ভেসে আসে গগন বিদারী চিৎকার, অনস মোর, অনস মোর।
ছোট বড় সবাই হাততালি আর চিৎকারে ভাসিয়ে দেয় স্টেজটা। হঠাৎ সব লাইট আবার নিভে যায়, স্টেজ ডুবে যায় এক অদ্ভুত নিস্তব্ধতায়। ঠিক 2 মিনিট পর গান বেজে ওঠে। জল পড়ে পাতা নড়ে, তোমার কথা হাই হাই মনে পড়ে। স্টেজের আলো ধীরে জ্বলে ওঠে আর সেখানেই আয়রাত আর ইনায়ের বড় ভাই ইয়াদ। স্টেজ জলজল করছে, দর্শক মেতে উঠেছে। ইয়াদ আর আয়রাত নাচ করছে একসাথে, তাদের মুভমেন্টে মুগ্ধ সবাই, সিটি বাজাচ্ছে, সবাই তাদের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে আহনাফের চোখ ঝাপসা হয়ে আসছে, ধীরে ধীরে তার বুক ভেতরে একটা আগুন জ্বলে উঠেছে আয়রাত অন্য ছেলের সাথে নাচ করছে দেখে। আহনাফ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে, হাত গুটিয়ে পা মাটিতে এমন চাপ দিয়ে দাঁড়িয়ে থাকে যেন মাটির ভেতর থেকে আগুন বেরোতে চায়। তার গর্জন নেই, শব্দ নেই, কিন্তু চোখের সেই জ্বলন্ত লাল শক্তি যেন সব কিছুর ভাষা বলছে। আহনাফের ভেতরে গরম আগুনের মতো ঝড় উঠছে। সে মনে মনে বলে, এই মেয়েটাকে আমার চাই, আর আমার পথের মাঝে দাঁড়াবে যে তাকে আমি ধ্বংস করে দিব। রাইসা ধীরে ঘরে ঢুকে যায়, পা টিপে টিপে চুপচাপ আয়রাতের বিছানার পাশে বসে, তার গায়ে সযত্নে চাদরটা ঠিক করে দেয়। তারপর আস্তে করে ঘর থেকে বেরিয়ে যায়, নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে, সবশেষে বিছানায় শুয়ে পড়ে। ভোর 5:30। ঘড়ির কাঁটা ধীরে ধীরে নড়ে উঠছে, চারদিক এখনো অন্ধকার, বাতাসে নিস্তব্ধতা। এই সময়েই আয়রাতের ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে ছাদের দিকে, তারপর আস্তে করে উঠে পড়ে। চারপাশে নিঃশব্দ অন্ধকার, শুধু জানালার পর্দা হালকা দুলছে বাতাসে। সে নিঃশব্দে হাঁটে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে বের হয়ে আসে। তারপর সাদা ওড়না মাথায় দিয়ে জায়নামাজ নামিয়ে নেয়। ঘরের কোণে শান্ত একটা জায়গায় সে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে দুহাত তুলে কিছুক্ষণ দোয়া করে নিঃশব্দে বলে, আল্লাহ আমাকে শাস্তি দিও। তারপর চোখ মুছে জায়নামাজ ভাঁজ করে রাখে। তারপর দরজার দিকে যেতেই হালকা শব্দে খুলে যায় তার ঘরের দরজা। হাতে ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে প্রবেশ করে রাইসা। আয়রাত রাইসাকে একটা আলতো হাসি দেয়, তবে অবাক হয় না, কারণ সে জানতো রাইসা তাকে কখনোই একা রেখে কোথাও থাকবে না। রাইসা ধীরে আয়রাতের দিকে এগিয়ে আসে, হাতের কাপটা বাড়িয়ে দিয়ে বলে, এই নে, তোর জন্য চা বানিয়ে এনেছি। আয়রাত কাপটা হাতে নেয়, তার চোখে তখন শান্তির ছায়া। রাইসা আয়রাতের হাতে চায়ের কাপটা দিয়ে নীরবে নিজের রুমে চলে যায়। ততক্ষণে আকাশে হালকা আলো ফুটতে শুরু করেছে। রাইসা নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ে, আর আয়রাত চায়ের কাপ হাতে নিয়ে জানালার পাশে গিয়ে বসে। সে চা খেতে খেতে সে অফিসের ফাইলগুলো একে একে খুলে দেখে নিচ্ছে। সকালের মিটিং, দুপুরের প্রেজেন্টেশন, সবকিছু সে নিখুঁতভাবে সাজিয়ে নিচ্ছে। কাজ শেষ করে সে দেখে 7:45 বেজে গেছে, তাই সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ওয়াশরুমে ঢুকে একেবারে রিফ্রেশিং একটা শাওয়ার নেয়, পানি বেয়ে যেন সব ক্লান্তি ধুয়ে যায়। শাওয়ার শেষে সে আলমারি থেকে একটা কালো ক্লাসিক ফিটেড ব্লেজার বের করে পরে নেয়। তার ভিতরে পরে ডার্ক গ্রে স্যাটিন শার্ট, আর সাথে হাই ওয়েস্ট ব্ল্যাক প্যান্ট। চুল গোলুল স্ট্রেট পনিটেল করে বাঁধা, গলায় ছোট্ট একটা সোনালি পেন্ডেন্ট, আর হাতে কালো ঘড়ি। সবশেষে নিচে নামার আগে পায়ে গলিয়ে নেয় ব্ল্যাক হিল, আর টেবিল থেকে তুলে নেয় কালো হ্যান্ডব্যাগ। ধীরে ধীরে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে রাইসা আগে থেকেই বসেছিল। আয়রাত নিচে নামতেই রাইসা তাকিয়ে বলে, আয়, নাস্তা করে নিবি। আয়রাত মাথা নাড়ে, দুজনে একসাথে চুপচাপ নাস্তা করে নেয়। নাস্তা শেষে আয়রাত ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বলে, আমি বের হচ্ছি আপুই। রাইসা হালকা গলায় বলে, সাবধানে যাস। আয়রাত জলদি জলদি বের হয়ে যায়, কারণ আজ তার আহনাফ শিকদারের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। অফিসে পৌঁছে সে দেখে আহনাফ শিকদার আগে থেকেই চলে এসেছে। সে কিছু না বলে নিজের কেবিনে ঢুকে যায়, হাত থেকে ব্যাগ নামিয়ে টেবিলের এক পাশে রাখে। তারপর চুপচাপ ফাইলগুলো একবার গুছিয়ে নেয়। সকাল 10টা। মিটিং রুমে ভেতরটা একদম নিঃশব্দ। টেবিলের এক পাশে বসে আছে আহনাফ শিকদার, সামনে ল্যাপটপ খোলা, এক পাশে তার মগে কফি, আর অন্য পাশে বসে আছে আয়রাত, টেবিলের ওপর সাজানো প্রেজেন্টেশন ফাইলগুলো। আয়রাত নিঃশব্দে ফাইলটা খুলে বলে, আমি একটা নতুন কোম্পানি শুরু করতে চাই, একটা এমন জায়গা যেখানে মেয়েরা নিজের যোগ্যতায় তার পরিচয় গড়ে তুলবে। আহনাফ ভ্রুকুচকে তার দিকে তাকায়। আয়রাত চোখ নামিয়ে আবার বলে, এখানে হাতে বানানো গহনা, হ্যান্ড পেইন্ট, জামা, এমব্রয়ডারি কাজ, এই সব কিছু নিয়েই আমি একটা প্ল্যাটফর্ম বানাতে চাই। কিন্তু এই কোম্পানি শুধু একটা বিজনেস না, এটা হবে একটা আশ্রয়। আমি চাই এখানে সেই মেয়েরা কাজ করুক যারা ঘরে থেকেও নিজেদের হারিয়ে ফেলেছে।
বাড়ির বউ, সংসার সামলানো মেয়ে, ডিভোর্সি বা এমন কেউ যে নিজে কিছু করতে চায়? একটু থেমে আয়রাত খুব নরম স্বরে বলে, আমি চাই না কোনো মেয়ে অন্যের দয়ায় বাঁচুক। আমরা এমন একটা প্ল্যাটফর্ম গড়ব যেখানে তার নিজের পরিচয় নিয়ে গর্ব করতে পারে সে। আয়রাত আবার বলে, তারা যেন বলতে পারে আমি কারো করুণা নয়, আমি নিজের শ্রমে বাঁচি। আমার পরিচয় আমি একজন কর্মজীবী নারী। আহনাব এবার হালকা হাসে, তবে সেই হাসিতে মিশে থাকে বিস্ময়, সম্মান আর এক অদ্ভুত মুগ্ধতা। সে চুপচাপ আয়রাতের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, এই মেয়েটা আসলেই অন্যরকম। তার চিন্তাধারা, তার লক্ষ্য সবকিছু একদম ইউনিক। ঠিক যেন আগুন, কখনো আলো দেয়, আবার কখনো পুড়িয়ে দেয়। তারপর হঠাৎ মাথা নাড়ে। ঠিক আছে মিস আয়রাত, লেটস ডু ইট। আয়রাত হালকা মুচকি হাসে। তারপর তারা প্ল্যানের খুঁটিনাটি নিয়ে আলোচনা করে। লোকেশন, ইনভেস্টমেন্ট, টিম তৈরি, প্রোডাকশন প্রসেস সবকিছু একে একে সাজিয়ে নেয়। ঘড়িতে তখন 11:30। আহনাব চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়, একবার আয়রাতের দিকে তাকিয়ে বলে, তোমার এই চিন্তা, এই মিশন যদি সফল হয় তাহলে অনেক মেয়ের জীবন বদলে যাবে। আয়রাত মাথা ঝাঁকিয়ে বলে, আমার স্বপ্ন শুধু আমার নয়, আমি চাই এটা হাজারো মেয়ের স্বপ্ন হয়ে উঠুক। মিটিং শেষে আহনাব হালকা মাথা নাড়িয়ে বেরিয়ে যায়। আয়রাত কাগজপত্র গুছিয়ে নিজের কেবিনে ফেরে, চেয়ারটা টেনে বসে একটু চোখ বুজে নেয়। তারপর ধীরে ধীরে উঠে গিয়ে বেসিন থেকে পানি দিয়ে হাত মুখ ভিজিয়ে নেয়। ঠান্ডা পানির ছোঁয়ায় একটু প্রশান্তি ফিরে আসে। তারপর এসে আবার কাজ করতে শুরু করে। দরজায় হালকা নক করে কেউ প্রবেশ করে। আয়রাত ঘুরে তাকিয়ে দেখে আহনাফ শিকদার। সে একটু অবাক হয়, কারণ মিস্টার শিকদার সে তো সাধারণত নিজের কেবিনে থাকে মিটিংয়ের পর, তারপরেই দরকার পড়লে কোনো অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে কথা বলে, কিন্তু আজ নিজেই চলে এসেছে। আয়রাত ধীরে জিজ্ঞেস করে, জি, কোনো কাজ ছিল মিস্টার শিকদার? আহনাফ একবার তার চোখে তাকায়, তারপর ধীরে ধীরে বলে, তোমার হাত কেটে গিয়েছিল, তাই ভাবলাম একবার দেখে আসি এখন কি অবস্থা। আয়রাত কোনো আবেগ প্রকাশ করে না, চোখ নামিয়ে টেবিলের পাশে রাখা ফাইলটা তুলিয়ে নেয়। তারপর মাথা নিচু করেই বলে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার মিস্টার শিকদার, আর আপনি এখন আমার বিজনেস পার্টনার। অতএব যদি কাজের কোনো কথা থাকে তাহলে বলুন, আর না থাকলে দয়া করে আমার সময় নষ্ট করবেন না। আহনাব কিছুক্ষণ আয়রাতকে চুপচাপ দেখে, তার ঠোঁটে একরাশ ঠান্ডা হাসি খেলে যায়। সে পকেট থেকে ঘড়ি বের করে একবার দেখে, তারপর চোখ তুলে আয়রাতের দিকে তাকিয়ে বলে, তোমার টাইম এত দামি, ইন্টারেস্টিং। তবে একটা কথা কিন্তু মনে রেখো মিস আয়রাত, আমি যা চাই সেটার দাম দিয়ে কিনে নিই না, সেটাকে নিজের মতো গড়ে নিই। তার ঠান্ডা গলা যেন ঘরে ঠান্ডা শিহরণ ছড়িয়ে দেয়। পেছন ফিরে দরজার দিকে হাঁটতে হাঁটতে আবার বলে, তোমার ব্যক্তিগত ব্যাপারে আমার ইন্টারেস্ট নেই, কিন্তু যেদিন আমি ইন্টারেস্টেড হব সেদিন তুমি নিজেই আমাকে সব বলবে। দরজা খুলে পেছনে না তাকিয়ে সে বেরিয়ে যায়। আয়রাত কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। তার চলে যাওয়ার দিকটায় তার ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা হালকা বাঁকা হাসি। সে বিড়বিড় করে বলে, ড্রিম অন মিস্টার শিকদার। তারপর সে চেয়ার টেনে বসে যায় নিজের কাজে, মাথা নিচু করে ফাইলের দিকে তাকায়। অন্যদিকে রাইসা আলমারি খুলে হালকা পিচ কালারের কটন কামিজ, সাদা ওড়না আর স্যালোয়ার বের করে পরে নেয়। চুলটা পেছনে ক্লিপ দিয়ে আটকে রাখে আর কানে ছোট্ট একটা টপ পরে নেয়। আজ তার একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আছে একটি নামকরা হাসপাতালে, একজন অভিজ্ঞ ডাক্তারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সে হাতের ঘড়িটায় সময় দেখে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বের হয়। রাইসা হসপিটালে গিয়ে দেখে অনেক মানুষ আসছে ইন্টারভিউ দিতে। সে বসে অপেক্ষা করে। কিছুক্ষণ পর একজন নার্স এসে বলে, মিস রাইসা রহমান, এবার আপনি যান। রাইসা ধীরে উঠে দাঁড়ায়, মাথা সোজা করে হেঁটে ঢোকে রুমের ভেতরে। ভেতরে বসে আছেন ডক্টর আইমান শিকদার, এই হাসপাতালের সবচেয়ে অভিজ্ঞ ও আলোচিত সার্জন। সামনে ফাইলগুলো ঘাটছেন, চোখে গ্লাস, পরনে সাদা অ্যাপ্রন। রাইসা ঢুকে সামান্য মাথা নিচু করে বলে, আসসালামু আলাইকুম, আমি রাইসা রহমান। এই কথাটুকুই যেন বাজ পড়ে রুমে। আইমানের কলমটা থেমে যায়, চোখ তুলে তাকাতে কিছুটা থমকে যায় সে। সেই চোখ, সেই চেহারা, একই চেহারা এই আগুন চোখী মেয়েটাকে সে দেখেছে সেই রাতে পরিত্যক্ত বাড়িতে। আইমান মনে মনে বলে উঠল, এই অগ্নিকন্যা এখানে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ দিতে। এক মুহূর্তের জন্য আইমানের মুখের ভাব বদলে যায়, তবু তার চোখের কোণায় টের পাওয়া যায় এক চিলতে হাসি। সে ঠোঁটের কোণে হালকা একটা হাসি টেনে নেয়, তারপর ফাইলের দিকে তাকিয়ে বলে, প্লিজ সিট ডাউন মিস রাইসা। রাইসা বসতেই আইমান চোখ নামিয়ে ফাইল খুলে নেয়। তার ঠোঁটে যেন কিছু একটা লুকানো হাসি খেলে যায়, তবু কণ্ঠ একদম শান্ত, পেশাদার। ওয়েল মিস রাইসা, ইমপ্রেসিভ একাডেমিক ব্যাকগ্রাউন্ড, মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা করেছেন,
প্লাস 6 মাসের ইন্টার্নশিপ। রাইসা মাথা নিচু করে শান্ত গলায় বলে। জি স্যার। আইমান তার দিকে আর একবার তাকায়। চোখে পড়ছে না, নাকি সে জানেই না যে মেয়েটার সামনে বসে আছে সেই গত রাতের সেই অগ্নিকন্যা? তবুও সে নিজের ভেতরকার কৌতূহল দমন করে পেশাদারিত্ব বজায় রেখে বলে, আপনাকে যদি কখনো রাত 3টে হাসপাতালে আসতে বলা হয়, পারবেন? রাইসা এক মুহূর্ত দ্বিধা না করে বলে। জীবন বাঁচানোর কাজে সবসময় বাধা নেই স্যার। আইমান হালকা হাসে, তার চোখের কোণে এখনো সে আগুনের প্রতিচ্ছবি। ভালো উত্তর। সে ফাইলটা বন্ধ করে রাখে, তারপর গম্ভীর গলায় বলে, ঠিক আছে, আপনি যেতে পারেন মিস রাইসা। ফলাফল জানিয়ে দেওয়া হবে কিছু সময়ের মধ্যে। রাইসা মাথা নিচু করে সালাম জানিয়ে বের হয়ে যায়। রাইসা দরজা দিয়ে বেরিয়ে যেতেই আইমান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার পথে। তার ঠোঁটে একরকম বাঁকা হাসি খেলে যায়। সে গভীর স্বরে ফিসফিস করে বলে, তুমি নিজে আমার কাছে ধরে দিয়েছো মিস রাইসা। একটু থেমে আবার বলে, এখন থেকে তোমাকে আমি আর ছাড়ছি না। কিছুক্ষণ পরে হাসপাতালে করিডোর জুড়ে চাপা উত্তেজনা। সব প্রার্থী একসাথে বসে আছে, কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছে, আবার কেউ চুপচাপ বসে আছে। একজন নার্স হাতে কিছু ফাইল নিয়ে বেরিয়ে আসে, তার মুখে একরকম উজ্জ্বল হাসি, চোখে প্রশান্তি। তিনি চারপাশে একবার তাকিয়ে এগিয়ে আসেন সামনের দিকে। সবার দৃষ্টি তখন তার মুখের দিকে। তারপর সে স্পষ্ট স্বরে বলে ওঠে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিবেশনের জন্য নির্বাচিত হয়েছেন মিস রাইসা রহমান। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর চারপাশে হালকা ফিসফিস শুরু করে। নার্স আবার বলে, কংগ্রেচুলেশন মিস রাইসা রহমান, আপনাকে আজ থেকে জয়েন করতে বলা হয়েছে, আসুন আমার সাথে। রাইসা খুব শান্তভাবে উঠে দাঁড়ায়, তার মুখ একদম শান্ত, কিন্তু মনে মনে সে একটা মুচকি হাসি দেয়। সে ধীরে পা ফেলে নার্সের সঙ্গে ভেতরে চলে যায়। একটা করিডোর পেরিয়ে তারা ঢুকে পড়ে ভেতরের অফিসিয়াল ডেস্কে। নির্দিষ্ট একটা টেবিলের সামনে নিয়ে গিয়ে নার্স বলে, এই যে এখানে বসুন মিস রাইসা, এই কাগজগুলো আপনার কাজের প্রয়োজন হবে, আর এটা হচ্ছে এগ্রিমেন্ট পেপার। নার্স টেবিলের ওপর থেকে একটা সাদা কাগজ বাড়িয়ে দেয় তার দিকে। স্যার নিজেই প্রস্তাব করেছেন এটার, আপনার সই লাগবে এখানে। রাইসা একবার কাগজটার দিকে তাকায়, তার ভ্রু সামান্য কুঁচকে যায়, তবে মুখে কোনো প্রশ্ন না করে তারপর সে পেনটা তুলে নিয়ে ধীরে ধীরে স্বাক্ষর করে দেয়। নার্স একটা কেবিনের সামনে দাঁড়িয়ে বলে, এটাই আপনার কেবিন মিস রাইসা, আপনি এখানেই বসবেন। আপনার কাজের সমস্ত দিক নির্দেশনা সরাসরি আইমান স্যার দেবেন। রাইসা একবার মাথা নাড়ে, দরজার সামনে দাঁড়িয়ে কেবিনটা এক ঝলক দেখে নেয় সে কেবিনটা একদম ডক্টর আইমানের কেবিনের পাশে। আমি তাহলে যাচ্ছি, আপনার প্রয়োজন হলে রিসিপশনে জানাবেন। নার্স তখন ঘড়ির দিকে তাকিয়ে বলে। রাইসা আবার মাথা নাড়াতেই নার্স সরে যায়। কেবিনে ঢুকে চেয়ার টেনে বসে রাইসা, চুপচাপ চারপাশটা দেখে, তারপর ব্যাগটা নামিয়ে রাখে এক পাশে। তারপর ব্যাগ থেকে মোবাইলটা বের করে একটা নাম্বারে মেসেজ দেয়। মিশনের প্রথম ধাপ শেষ। টাইপিং করে সে চ্যাট ডিলিট করে মোবাইলটা পাশে রেখে দেয়। কিছু সময় পরে রাইসার কেবিনের সামনে একজন জুনিয়র এসে দাঁড়ায়। রাইসা মাথা নাড়িয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তার ব্যাগ গুছিয়ে ধীরে পায়ে গিয়ে দাঁড়ায় আইমান শিকদারের কেবিনের সামনে। দরজায় নক করে। ভেতর থেকে গম্ভীর কণ্ঠে উত্তর আসে, কাম ইন। রাইসা দরজা খুলে ঢুকতেই আইমান মাথা না তুলে একটা ফাইল তার দিকে বাড়িয়ে দেয়। চোখ ফাইলের পাতায় রেখেই বলে, এখানে আজকে অপারেশন শিডিউল দেওয়া আছে, রোগীদের টাইম, ওটি নাম্বার সব বিস্তারিত লেখা আছে। আপনি বুদ্ধিমতী, আশা করে বুঝবেন। রাইসা কোনো কিছু না বলে ফাইলটা হাতে নেয়, তারপর সংক্ষিপ্ত স্বরে বলে, জি। এই বলেই সে ঘুরে দাঁড়িয়ে বের হয়ে যায় কেবিন থেকে। অন্যদিকে ফাইলের পাতায় চোখ রাখতে রাখতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে আয়রা টেরই পায়নি। কম্পিউটার স্ক্রিনে আলো জ্বলছে এখনো, কিন্তু বাহিরে পুরো অফিসটাই যেন অন্ধকার ছায়া ঘনিয়েছে। সে কম্পিউটারের মাউসে ক্লিক করে দেখে 6:57 PM। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চেয়ার ঠেলে পেছনে হেলে যায়, তারপর কেবিনের দরজা ঠেলে বাহিরে বেরিয়ে আসে। সবকিছু একদম সাইলেন্স। সে চারদিকে তাকিয়ে দেখে বেশিরভাগ কর্মী চলে গেছে, ওপেন স্পেসগুলো ফাঁকা, শুধু হালকা বাতাসে কাগজ উল্টে যাচ্ছে এখানে সেখানে, আর এক দুটা ডেস্কে হয়তো ক্লিনিং স্টাফ কাজ করছে। আয়রা ধীরে পা টিপে নিজের কেবিনে ফিরে আসে। টেবিলের কোনায় রাখা তার কালো হ্যান্ডব্যাগটা কাঁধে তুলে নেয়, অন্য পাশে রাখা গাড়ির চাবিটা হাতে নিয়ে বের হয়ে যায়। অফিস বিল্ডিং থেকে বেরিয়ে আসে আয়রাত।
চারপাশটা নিস্তব্ধ, কিন্তু আকাশ যেন আলোরি। দিগন্ত জুড়ে ঘন কালো মেঘ জমেছে। হাওয়াটা অস্বাভাবিক ঠান্ডা আর সাই সাই শব্দে ছুটে চলছে চারদিক দিয়ে। বড় ঝড় আসছে, স্পষ্ট বোঝা যায়। আয়রাত গাঢ় চোখে আকাশের দিকে তাকিয়ে থাকে এক মুহূর্ত। তার কালো ব্লেজারের কোনায় বাতাস খেলে যাচ্ছে। তারপর হঠাৎ চোখ পড়ে, একটা দম্পতি ফুটপাথের পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটির কোলে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, হয়তো 3-4 বছরের। ঝাপসা চোখে আয়রাত দেখতে পায় বাচ্চাটা মায়ের গলা জড়িয়ে ধরে কিছু বলছে, আর ছেলেটা এক হাত দিয়ে স্ত্রীর চুল সরিয়ে দেয় কপাল থেকে, আরেক হাত মেয়েটার ছোট্ট পিঠে হাত বুলিয়ে বলে। আয়রাত স্থির চোখে তাকিয়ে থাকে ওদের দিকে। তার চোখে কোনো রাগ নেই, কোনো অভিমানও না, শুধু একটা নিঃশব্দ শূন্যতা। তার ঠোঁটে এক চিলতে তার ছেলের হাসি ফুটে ওঠে। সে নিজের মনে আপন ভেবে বলতে থাকে, ভালোবাসা দূর থেকে দেখলে স্বপ্নের মতো লাগে, কিন্তু কাছে গেলে বিষের থেকেও বিষাক্ত। ঠিক তখনই টুপটুপ করে বৃষ্টি শুরু হয়। আকাশ হঠাৎ চুপি চুপি কাঁদতে শুরু করে। টিপটিপ শব্দে বৃষ্টির ফোঁটা মাটির বুক ভিজিয়ে দিতে থাকে। চারপাশ ফাঁকা, আলো নিভে যাওয়া এক অফিস বিল্ডিং এর সামনে আয়রা দাঁড়িয়ে থাকে, নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে। তিলে তিলে ভিজে যেতে থাকে তার চুল, গাল, চোখের কোণ। সে পিছনে ফিরেও তাকায় না, ভিজতেই থাকে। তখনই চুপচাপ পেছন থেকে কে যেন তার মাথার উপর ছাতা ধরে দাঁড়ায়। নরম গলায় ভেসে আসে সেই চিরচেনা কণ্ঠটা। আজকে কি এখানে দাঁড়িয়ে ভেজার প্ল্যান ছিল মিস আয়রাত? আয়রা ধীরে পিছনে ঘুরে তাকায়। তাকিয়ে দেখে ছাতা হাতে দাঁড়িয়ে আছে মিস্টার শিকদার। সে আয়রাতকে দেখে একটা মুচকি হাসি দেয়। আয়রাত চোখ নামিয়ে নেয়। সে একটাও কথা না বলে সোজা গিয়ে নিজের গাড়িতে উঠে বসে। সে গাড়ি স্টার্ট দিতে যায়, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তারপর মোবাইলটা বের করে ড্রাইভারকে ফোন করে। ড্রাইভার বলে, সে ফোন কেটে রেখে আয়রা ঠোঁট কামড়ে ধরে। অবস্থাটা বিশ্রী হয়ে উঠছে। ঠিক তখনই আহনাব বলে, তুমি চাইলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারি মিস আয়রাত। আহনাফের ঠান্ডা স্থির কণ্ঠ ছুঁয়ে যায়, আর আয়রাত কিছুই বলে না। সে ধীরে ধীরে দরজা খুলে গাড়ি থেকে নামে, তারপর চুপচাপ বসে পড়ে আহনাফের গাড়িতে। সিট বেল্ট বাঁধে, একটাও কথা বলে না। আহনাফ তার দিকে তাকিয়ে শুধু চুপচাপ গাড়ি স্টার্ট দেয় আর মনে মনে বলে, এই ধানি লঙ্কার আবার কি হলো, হঠাৎ এমন চুপচাপ হয়ে গেল? পাশের সিটে বসে থাকা আয়রাত সারা রাস্তা একদম চুপচাপ জানালার দিকে তাকিয়েছিল পুরো সময়টা। বাহিরে ঝমঝমে বৃষ্টির দিকে আহনাব মাঝে একবার গাড়ি চালাতে চালাতে হালকা গলায় বলে, তোমার বাসার ঠিকানাটা বলো। আয়রাত নিচু স্বরে একটা ঠিকানা বলে, তারপর আবার চুপচাপ হয়ে যায়। একবারও তাকায় না পাশে বসা মানুষটার দিকে। আহনাব কিছু বলেও না, আর শুধু একটানা গাড়ি চালাতে থাকে। বাড়ির সামনে গাড়ি এসে থামে। আয়রাত শব্দ না করে দরজা খুলে নামে। গাড়ি থেকে নেমে খুব ঠান্ডা গলায় বলে, ধন্যবাদ মিস্টার শিকদার। তারপর আর এক মুহূর্ত দাঁড়ায় না, সোজা পেছনে ফিরে ভেতরে হেঁটে যায়। আহনাব এক সেকেন্ড নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার পথের দিকে। গাড়ির স্টিয়ারিং এ ভর দিয়ে পিছনে হেলান দিয়ে বলে, যা বাবা, একবার ভেতরে আসতেও বললে না। আর এই ধানি লঙ্কার আবার হুট করে কি হলো যে ধন্যবাদও বললো? আহনাব আর কিছু না বলে গাড়ি ঘুরিয়ে চলে যায় তার বাগান বাড়ির দিকে। আর আয়রাত ভেতরে ঢুকে ব্যাগটা একপাশে ছুঁড়ে রেখে সোজা হাঁটতে থাকে ঘরের ভিতর দিয়ে। সে ধীরে ধীরে দরজা বন্ধ করে ওয়াশরুমে ঢোকে, তারপর শাওয়ার অন করে তার নিচে বসে কান্না করতে থাকে। অন্যদিকে আইমানের লাস্ট অপারেশনটা শেষ হয়েছে কিছু সময় আগে। সে হাসপাতাল থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে চলে গেছে। আর রাইসা ব্যাগ গুছিয়েও সেও রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। হাসপাতালের দরজা পেরিয়ে বের হতে দেখে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। রাস্তায় রিক্সা কিংবা উপরের ছায়াটুকুও নেই। গেটের ছাদটায় নিচে দাঁড়িয়ে রাইসা কয়েকবার ফোনে গাড়ি খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। রাস্তায় অন্ধকার নামতে শুরু করেছে। হাসপাতালের গেটের নিচে চুপচাপ দাঁড়িয়ে আছে রাইসা। তার শরীর প্রায় অধভেজা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির থামার কোনো নাম নেই, আর না কোনো গাড়ির নামগন্ধ। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চারপাশে একবার তাকায়। রাত প্রায় 9টা, রাস্তা প্রায় শুনশান। অপেক্ষার আর কোনো মানে নেই বুঝে। গায়ের ওড়নাটা ভালো করে মাথায় জড়িয়ে নিয়ে বৃষ্টির ভেতরেই হাঁটা শুরু করে রাইসা। ঠিক তখনই একটা কালো গাড়ি তার সামনে এসে থামে। হেডলাইটের আলোতে ভিজে ওঠে রাইসার মুখ। জানালাটা নিচে নামে। সেখান থেকে ঠান্ডা কিন্তু গভীর এক কণ্ঠ ভেসে আসে, জলদি গাড়িতে উঠে বসো মিস রাইসা, এদিকে রাস্তা তেমন ছবি ঠান্ডা। রাইসা একটু থমকে যায়, চোখ সরু করে তাকায় গাড়ির ভেতরে আইমান শিকদার। কালো গাড়ির ভেতর থেকে আইমান তাকিয়ে আছেন একদম তার চোখে চোখ রেখে। বৃষ্টির ঝাপটা ততক্ষণে আরো জোরে পড়ছে। চুল ভিজে কপালে পড়ে গেছে রাইসার। আইমান জানালার কাজটা একটু নামিয়ে ঠান্ডা গলায় বলে,
তোমার কি আজ সারা রাত রাস্তায় দাঁড়িয়ে থাকার প্ল্যান আছে মিস রহমান? রাইসা আইমানের এমন কথা শুনে একটু লজ্জায় পড়ে যায়। সে নিজেও জানে এদিকে রাস্তা কেমন, তাই সে আর কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসে। কিছু সময় পরে গাড়ি থামে রাইসার বাড়ির গেটে। রাইসা ব্যাগটা কাঁধে তুলে দরজা খুলে নামার আগে একটু থেমে যায়। আইমানের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ স্যার। আইমান ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি টেনে বলে, শুধু ধন্যবাদে তো কাজ হবে না মিস রাইসা। রাইসা এক মুহূর্তের জন্য থমকে তাকায় তার দিকে, চোখে ছায়া পড়ে কৌতূহলের। আইমান এবার জানালার কাছ নামিয়ে মাথাটা একটু বাহিরে বের করে ধীরে বলে, বাকিটা রেখে দিলাম, সময় হলো নিয়ে নেব, কেমন? রাইসা কিছু বলতে যাবে আর তার আগেই আইমান গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। রাইসা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার ঠোঁটের কোণে এক টুকরো বিস্ময় রেখা। সে বিড়বিড় করে বলে, এটা কি বললো স্যার? রাইসা আর বেশি কিছু ভাবে না, বৃষ্টি ভেজা শরীরটা নিয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই দেখে পুরো বাড়ি অন্ধকার, একটা বাতিও জ্বলছে না। সে দ্রুত নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। বৃষ্টিতেই সে পুরোটা ভিজে গেছে। কাপড় বদলে চুলটা ছেড়ে আয়রাতের রুমের দিকে এগোয়। রুমে ঢুকেই দেখে সব অন্ধকার। লাইটের সুইচ টিপতেই হালকা আলো ছড়িয়ে পড়ে ঘরে, তবে কোথাও আয়রাত নেই। রাইসার কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে বেলকনিতে দেখে, রুমে দেখে, কিন্তু আয়রাত কোথাও নেই। ঠিক তখনই ওয়াশরুম থেকে টানা পানির শব্দ কানে আসে। সে গিয়ে দরজাতে ধাক্কা দেয় আর জোরে ডাক দেয়, আয়রা, আয়রা, দরজা খোল। এই আয়রা, আমার কথা শুনতে পাচ্ছিস না? আরও একবার দরজা ধাক্কা দেয় সে, তবুও নিস্তব্ধতা। তার মন কেমন কুডাক দেয়। সে তৎক্ষণাৎ দৌড়ে নিচে নেমে দারোয়ানকে ডেকে নিয়ে আসে। দারোয়ান ছুটে আসে উপরে, এক ঝটকায় দরজাটা ভেঙে ফেলে। ওয়াশরুমের ভেতরে চোখ যেতেই রাইসার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। শাওয়ার অন করা, পানিতে ভেজা মেঝে, আর তার মাঝখানে আয়রাত নিস্তেজ হয়ে পড়ে আছে। রাইসা ছুটে গিয়ে তাকে বুকের কাছে টেনে নিয়ে বলে, আয়রা, আয়রা, চোখ খোল প্লিজ। রাইসা তড়িঘড়ি করে দারোয়ান আঙ্কেলের সাহায্যে আয়রাতকে কোলে নিয়ে গাড়িতে তোলে। বৃষ্টি তখনও থামেনি। সে কোনোভাবে আয়রাতকে নিয়ে হসপিটালে পৌঁছায়। আয়রাতকে তড়িঘড়ি করে স্ট্রেচার করে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। রাইসা শুধু ছুটে যায় পেছন পেছন। ঘণ্টাখানেক পর রাইসা এখন হাসপাতালের করিডোরের এক কোণে বসে, চোখ লাল, চুল এলোমেলো, কাঁধে ভেজা ওড়না। ঠিক তখনই ডাক্তার রুম থেকে বেরিয়ে আসে আর বলে, আপনি পেশেন্টের গার্জিয়ান? রাইসা উঠে দাঁড়ায়, মাথা হেট করে বলে, জি, আমি ওর বড় বোন। ডাক্তার মাথা নাড়িয়ে বলে, আপনাদের ভাগ্য ভালো, সময় মতো নিয়ে এসেছেন। তবে মেয়েটি অনেকদিন ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। হিমোগ্লোবিন লেভেলও অনেক কম, রক্তশূন্যতা দেখা দিচ্ছে। আমরা এখন তাকে একটা স্যালাইন দিচ্ছি, সাথে হালকা ঘুমের ওষুধ, সেজন্য বিশ্রাম নিতে পারে। রাইসা চুপচাপ শোনে। ডাক্তার আবার বলে, কাল সকালে ওর কিছু টেস্ট করাতে হবে, ব্লাড, ইউরিন আর একটা ফুল বডি চেক আপ। রাইসা ধীরে মাথা নাড়ে। তাদের কথার মাঝে আসে ইয়াদ, বাড়িওয়ালার ছেলে, কিন্তু রাইসার জীবনে একজন প্রিয় বন্ধু, সবচেয়ে কাছের মানুষদের একজন। ইয়াদ এসে রাইসার সামনে দাঁড়ায়, তার কাঁধে আলতো করে হাত রাখে আর বলে, রাইসা, সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ? এই একটুকু শব্দেই যেন রাইসার সমস্ত স্নায়ু খুলে পড়ে। তার মুখটা এক ঝলকে কাঁপে, তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে পরক্ষণেই। রাইসা চুপচাপ ইয়াদের বুকে মুখ গুজে দিয়ে কেঁদে ওঠে। রাইসা চুপচাপ ইয়াদের বুকে মুখ গুজে রেখেছে, তার কাঁধ কাঁপছে, চোখের পানি নরমভাবে গড়িয়ে পড়ছে। ইয়াদ কোনো শব্দ না করে শুধু মাথায় হাত রাখে, তাকে শক্ত করে আগলে রাখে, যেন বলছে, কান্না করে না আয়রা, ঠিক হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে হসপিটালে গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ডক্টর আইমান শিকদার। তাকে হুট করে ডাকা হয়েছিল একজন ক্রিটিক্যাল পেশেন্টের জন্য, তবে এখন তার চোখ আটকে গেল করিডোরে ঠিক মাঝখানে। রাইসা রহমান, সে একজন ছেলের কাঁধে মাথা গুজে দাঁড়িয়ে আছে। ঘন আলোর নিচে দুজন দাঁড়িয়ে, নিঃশব্দে কিন্তু খুব কাছাকাছি। আইমান থমকে দাঁড়ায়, তার চোখ শুরু হয়ে আসে, হাতটা মুঠো হয়ে যায়, তার চোখে একটুখানি আগুন ছলকে ওঠে। জল শক্ত করে সে তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। আইমান থমকে দাঁড়ায়, তার চোখ শুরু হয়ে আসে, হাতটা মুঠো করে যায়, তার চোখে একটুখানি আগুনে ছলকে ওঠে। জল শক্ত করে সে তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তবুও সে কিছু বলে না। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে, একটা গুরুত্বপূর্ণ কল। সে চোখ সরিয়ে নেয়, নিজেকে স্থির করে নেয় দ্রুত, তারপর পেছন ঘুরে সরে যায় করিডোর থেকে। রাইসা ধীরে সরে আসে ইয়াদের থেকে, চোখের পানি মুছে সে সোজা হয়ে দাঁড়ায়। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যায় আয়রাতের কেবিনে। সে আস্তে করে দরজাটা খুলে ভেতরে ঢোকে। আয়রাত ঘুমিয়ে আছে, তার হাতে স্যালাইন ঝুলছে।
রাইসার বুকটায় হালকা একটু কাঁপুনি জাগে। সে সামনে এগিয়ে এসে বিছানার পাশে বসে পড়ে। অন্যদিকে ইয়াদ তখন ক্যান্টিনের দিকে হেঁটে যায়। সে 2 কাপ চা অর্ডার দেয়, কারণ সে জানে রাইসা রাতে খায়নি, তাই হালকা কিছু নাস্তা নিয়ে নেয়। হাসপাতাল, গভীর রাত। ইয়াদ হাতে চায়ের কাপ আর হালকা নাস্তা নিয়ে আয়রাতের কেবিনের সামনে এসে দাঁড়ায়। দরজার ভেতরে নিঃশব্দে বসে আছে রাইসা, চোখে চিন্তার ছাপ, মুখটা ক্লান্ত। সে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায় আর বলে, চলো একটু বাইরে, চলো কিছু খেয়ে নিবা। নরম গলায় বলে ইয়াদ। রাইসা প্রথমে না করতে চায়, কিন্তু ইয়াদ শক্ত স্বরে বলে, তোমার শরীরের যত্ন আগে। আয়রাত তোমাকে এই অবস্থায় দেখলে আমার আবার ভেঙে পড়বে, প্লিজ। রাইসা চোখ নামিয়ে নেয়, কিছু না বলে ধীরে চায়ের কাপটা হাতে নেয়। সকাল 7টা বেজে 15 মিনিট। আয়রাতের চোখ ধীরে ধীরে খুলে যায়। চোখে ধোয়াটে ভাব, চারপাশটা সাদা, পরিচিত নয়। তার হাতে স্যালাইন। সে ধীরে মাথা ঘোরায়, চারপাশ দেখে সে বুঝে সে হসপিটালে আছে। রাইসা কেবিনে ঢুকতেই দেখে আয়রা ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে। রাইসার মুখটা এক মুহূর্তে বদলে সে দ্রুত এগিয়ে গিয়ে বলে, আয়রাত, উঠতে যাস না, স্লাইন চলছে এখনো। রাইসা তার পাশে বসে স্নেহ ভরে আয়রাতের কপালে হাত রাখে। আয়রাত হালকা হাসে, মলিন মুখে বলে, আমি হসপিটালে কেন আপি? রাইসা গভীরভাবে তাকায় বোনের মুখের দিকে, তাকিয়ে বলে, তুই জ্ঞান হারিয়ে পড়েছিলি ওয়াশরুমে, জানিস? আমি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম তুই যদি। সে আর শেষ করতে পারে না, চোখের কোণে জমে ওঠে পানি। আয়রাত নিচু গলায় বলে, আমি ঠিক আছি আপি, সত্যি। রাইসা এবার একটু কড়া গলায় বলে, না, তুই ঠিক নেই। ডাক্তার বলেছে তুই একদম খাওয়া দাওয়া করিস না, শরীরে রক্ত কম, দুর্বল হয়ে পড়েছিস। এভাবে আর চলবে না আয়রাত, তোকে নিজের যত্ন নিতে হবে। রাইসার কাঁধে মাথা হেলিয়ে আয়রাত একদম নরম গলায় বলে, আপনি চলো না বাড়ি যাই, এখানে থাকলে আমি আরো অসুস্থ হয়ে যাব। রাইসা আয়রাতের দিকে তাকায়। কিছু বলার আগেই দরজার সামনে ভেসে ওঠে এক পরিচিত কণ্ঠ। তোমাকে তো আর বাড়ি নিব না, এখানে রেখে দিয়ে যাব। 2 বোন চমকে তাকায়, দেখে দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে ইয়াদ, হাতে 2 কাপ কফি আর ছোট একটা খাবারের প্যাকেট। আয়রাত কপট বিরক্তি নিয়ে বলে, ইয়াদ ভাই, আপনিও কি শুরু করলেন? বললাম না আমি একদম ঠিক আছি। ইয়াদ ভ্রু কুচকে বলে, এই আমি ঠিক আছি বলেই তো এমন অবস্থা হয়েছে, এবার একদম কথা শোনা লাগবে। রাইসা এবার একটু হালকা হেসে গলা নামিয়ে বলে, আয়রাত, আগে টেস্টগুলো শেষ করি, তারপর বাড়ি যাব, ওকে? আয়রাত মুখ ভার করে মাথা নাড়ে। ঠিক আছে, তবে খুব বেশি সময় না প্লিজ। আমার হসপিটাল একদম ভালো লাগে না, তুমি তো জানো। রাইসা তার মাথায় হাত বুলিয়ে দেয়। আর একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। এরপর রাইসা আর রিয়াদ মিলে ডাক্তার থেকে প্রয়োজনীয় টেস্টের লিস্ট সংগ্রহ করে সব রিপোর্ট করিয়ে নেয়। টেস্ট শেষে রাইসা ধীরে ধীরে আয়রাতকে ধরে বাহিরে নিয়ে আসে। গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই রাইসার ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে ভেসে আসে আননোন নাম্বার। রাইসা একটু থেমে ফোনটা কানে তোলে। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে ঠান্ডা গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে। মিস রাইসা, চাকরিতে জয়েনের ঠিক পরদিন আপনি অনুপস্থিত। দারুণ শুরু বলা যায়। রাইসা প্রথমে চমকে ওঠে, তবে কণ্ঠ শুনে বুঝে যায় ডক্টর আইমান শিকদার। সে দ্রুত বলে, স্যার, আমি দুঃখিত, আমার বোন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে, আমাকে বাধ্য হয়ে ওকে হাসপাতালে আনতে হয়েছে। আইমানের কণ্ঠে তখনও কোনো আবেগ নেই। সে গম্ভীর কণ্ঠে বলে, আজ বিকেলে আমার একটি গুরুত্বপূর্ণ ওটি আছে। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আপনাকে যথাসময়ে হাসপাতালে উপস্থিত দেখতে চাই। টুপ করে কল কেটে যায়। রাইসা কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থাকে। রাইসা গেটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকে ইয়াদ বলে, বাড়ি যাবে না নাকি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান? রাইসা ঘাড় ঘুরিয়ে তাকায়। ইয়াদ হালকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। রাইসা খুব সামান্য একটা মুচকি হাসি দেয়, তারপর ব্যাগটা কাঁধে তুলে গাড়িতে উঠে বসে। অন্যদিকে হাসপাতালের বিল্ডিং এর ওপরে একটা কাজ ঘেরা করিডর, সেখানে ঠান্ডা মুখে দাঁড়িয়ে আছে ডক্টর আইমান শিকদার। তার চোখ সরু হয়ে আসে। দূর থেকে সে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে। রাইসা আর ইয়াদ একসাথে কথা বলছে, হাসছে। সে ঠোঁটের কোণে একটুখানি ঠান্ডা হাসি টেনে নেয় আর ফিস ফিস করে বলে, এই, আপনার বোন তো খুব অসুস্থ দেখাচ্ছে মিস রাইসা। মিথ্যা বলে শাস্তি তো আপনাকে পেতে হবে। বাড়িতে ফিরে আয়রা ধীরে ধীরে নিজের রুমে চলে যায়। সারাদিনের ক্লান্তি, সারা শরীরের দুর্বলতা আর মানসিক ধকল, সবকিছুর ভার যেন তার কাঁধে এসে চেপে বসেছে। সে ধীরে ধীরে ফ্রেশ হয়ে বের হয়, তারপর নিজের ফোনটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে একের পর এক মিসড কল, সবই অফিস থেকে।
আয়রা চোখ বন্ধ করে একটা গম্ভীর নিঃশ্বাস নেয়, পরে একটা বড় দীর্ঘশ্বাস নিয়ে বসে পড়ে ল্যাপটপে। ভিডিও কনফারেন্সে একে একে সব কাজ গুছিয়ে ফেলে। এদিকে রাইসা দরজার পাশে দাঁড়িয়ে সব খেয়াল করছিল। তার হাতে ট্রেতে খাবার, নরম ভাত, হালকা স্যুপ আর কিছু ওষুধ। কাজ শেষ করার পর আয়রা চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করতেই রাইসা সে সামনে দাঁড়ায়, হালকা হাসি দিয়ে বলে, চল এবার খেয়ে নে, আর না খেলে আবার হাসপাতালে যেতে হবে। আয়রাত মাথা ঘুরিয়ে তাকায়। রাইসা তার পাশে বসে আছে, নিজে খাইয়ে দেয়, তারপর সব ওষুধগুলো ঠিক মতো খাইয়ে দেয় আর বলে, এবার তুই রেস্ট নে। বলে সে রুম থেকে বের হয়ে যায়। রাইসা ট্রেটা গুছিয়ে রেখে চলে যায় নিজের রুমে। ঘরে ঢুকে দ্রুত শাওয়ার নেয়, তারপর আলমারি থেকে বের করে হালকা অফ হোয়াইট একটা কুর্তির সাথে ডিপ ব্লু জিন্স, হাতঘড়িটা পরে ছোট্ট একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে নেয়। তারপর সে বাড়ি থেকে বের হয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে ঘড়িতে বাজে 5:20। ঢাকা শহরের যানজট, রাইসার মুখে বিরক্তি স্পষ্ট। চুপচাপ হাঁটতে হাঁটতে সে করিডর পেরিয়ে কেবিনে ঢোকে। তখনই সামনে থেকে এক নার্স বলে, মিস রাইসা, স্যার আপনাকে ডেকেছেন নিজের কেবিনে। রাইসা থেমে যায়, একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ব্যাগটা কাঁধে ঠিক করে নেয়, তারপর ধীরে ধীরে পা ফেলে ডক্টর আইমানের কেবিনের দিকে এগিয়ে যায়। দরজায় নক করে। মে আই কাম ইন স্যার? ভেতর থেকে ঠান্ডা গলায় উত্তর আসে। কাম ইন। আইমান তখনও ডেস্ক থেকে চোখ না তুলে ঠান্ডা গলায় বলে, চাকরির দ্বিতীয় দিনে অনুপস্থিত, তারপর আজ আবার দেরি করে এসছেন। খুব সুন্দর মিস রাইসা। রাইসা মুখ খুলে কিছু বলার জন্য, কিন্তু আইমান হাতে তুলে থামিয়ে দেয় আর বলে, আই এম নট ডান ইয়েট। চোখ সরু করে তাকিয়ে বলে, আজ আপনি কোনো সার্জারিতে অংশ নিতে পারবেন না। আপনি পুরো সময় ফাইল এবং রেকর্ড আপডেট করবেন। দ্যাটস ইউর অনলি টাস্ক টুডে। রাইসা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর নিচু কণ্ঠে বলে, ওকে স্যার। তারপর কোনো কথা না বলে ডেস্ক থেকে ফাইলগুলো নিয়ে মাথা নিচু করে বেরিয়ে যায়। চুপচাপ পা ফেলে চলে যায় নিজের কেবিনে ঢুকে চেয়ারটায় বসে পড়তে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রাইসা নিজের কেবিনে বসে নীরব শব্দে কাজ করে যাচ্ছে। একটা ফাইল শেষ করে আরেকটা শুরু। রিপোর্ট টাইপ করতে করতে কখন যে ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁয়েছে সে নিজেই বুঝে উঠতে পারেনি। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। তারপর সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এরপর ধীরে ধীরে ডেস্কের ফাইলগুলো গুছিয়ে নেয়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নেয়। হালকা ক্লান্তি নিয়ে একবার কেবিনের চারপাশটা দেখে নেয়, তারপর দরজার দিকে এগিয়ে যায়। হাসপাতালের করিডোরে তখন আর তেমন কেউ নেই। রাইসা নিচে নামতে নামতে ট্যাক্সি ডাকে আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাইসা বাড়ি পৌঁছেই এক দৌড়ে প্রথমে আয়রাতের রুমে ঢুকে দেখে আয়রাত ঘুমিয়ে আছে। সে একটা শান্তির নিঃশ্বাস নেয়, তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়। অতি ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় সে শুয়ে পড়ে। ঘুম এসে যায় খুব দ্রুত। কেটে গেছে 2 থেকে 3 দিন। এই কদিন রাইসা হসপিটাল আর বাসার মধ্যে ছোটাছুটি করে কাটিয়ে দিয়েছে। তবে ভালো খবর, আয়রাত এখন মোটামুটি সুস্থ। আজ আয়রাতের খুব জরুরি একটা কাজ আছে। আজ তারা জায়গা দেখতে যাবে নতুন অফিসের জন্য। সবকিছু ঠিকঠাক হলে আজকেই হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে জায়গাটা নিয়ে। আয়রাত আলমারি থেকে একটা সফট পিচ রঙা কুর্তি বের করে পরে রেডি হয়ে নেয়। এই কয়দিনে একটা জিনিস আয়রাত খুব ভালো করে লক্ষ্য করেছে। এই কয়দিনে মিস্টার শিকদার মানে আহনাফ, সে নিয়ম করে প্রতিদিন খোঁজ নিয়েছে আয়রাতের। দিনে 3 থেকে 4 বার ফোন করে জানতে চেয়েছে, ওষুধ খেয়েছো তো? ঠিকঠাক মতো খেয়েছো? একা একা বাইরে যেও না, দরকার হলে কাউকে নিয়ে যাও। আয়রাতের কাছে ভাব আছে মিস্টার শিকদারের এত কেয়ারের কথা। আসলে কি কেয়ার করছে না কোনো রহস্য আছে? সে আর বেশি না ভেবে বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে। ছেলেটি তৎক্ষণাৎ একটা প্রাণবন্ত হাসি দিয়ে বলে, মেহের একটু হেসে উত্তর দেয়, আমি মেহের, আরও সিনথিয়া আমার বেস্ট ফ্রেন্ড। তারপর ক্লাস শুরু হবার আগে ওরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে যায় ক্লাসরুমে। অন্যদিকে আহনাব বা আয়রাত তারা চায় আজকেই জমির মালিকের সঙ্গে ফাইনাল কথাবার্তা সারতে, কারণ তারা যত দ্রুত সম্ভব অফিসের কাজ শুরু করে। তারা মালিকের সাথে কথা বলছে। জমির মালিক বলছে, আপনারা তো সব দেখেছেন, চাইলে আজকেও কন্ট্রাক্ট ফাইনাল করে দিতে পারেন। আহনাব মাথা নাড়ে, তারপর বলে, হ্যাঁ, আর দেরি করতে চাই না। ঠিক তখনই দূর থেকে একটা গাড়ির শব্দ। কালো রঙের বিলাসবহুল এসইউভি এসে ঠিক তাদের সামনে থামে। গাড়ির দরজা খুলে নামে একজন লোক। তার পরনে সাদা রঙের একটা পাঞ্জাবি, চোখে রোদ চশমা, মুখে হালকা দাড়ি, চলাফেরা অদ্ভুত। লোকটা সরাসরি চোখে চোখ রেখে বলে, এই জায়গাটা আমার নজরে অনেক আগেই পড়েছে, আমি নেব এটা। আপনি আপনার ব্যাগ গুছিয়ে চলে যান মিস্টার।
আহনাব ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, তারপর ঠোঁটের কোণে হালকা এক খেয়ালি হাসি, তারপর গলা নামিয়ে ঠান্ডা স্বরে বলে, নজরে পড়লে সব নিজের হয়ে যায় না। জায়গাটা আমার পছন্দ হয়েছে, তাই আমি নেব। লোকটা হেসে বলে, তোর পছন্দ না অপছন্দে আমার কিচ্ছু আসে যায় না। এই শহরে আমার আর আমি যা চাই তা আমি নিজের করে নিই। আহনাবের ঠোঁটের কোণে একটা হালকা বাঁকা হাসি, সে তারপর ঠান্ডা গলায় বলে, আমার পছন্দের জিনিস আমি কখনো কাউকে দিই না, আর প্রয়োজনে সেটা ছিনিয়ে নিতে আমি ঠিক কত দূর যেতে পারি তা জানলে তুই এখানে আসার সাহসই করতিস না। একবার সামনে বাড়িয়ে সে আবারও বলে, তাই আগে বলে দিলাম, এখনো সময় আছে, চলে যা। আমার কাজে বাধা সৃষ্টি করিস না, নইলে ফলাফল খুব একটা ভালো হবে না। আহনাফের কথায় যেন মুহূর্তে হাওয়া ভারী হয়ে ওঠে। লোকটা এবার জমির মালিকের দিকে ঘুরে দাঁড়ায়, তার কণ্ঠে কড়া কণ্ঠে বলে, এই জায়গাটা যদি ওই ছেলের কাছে বিক্রি করিস তাহলে তোর পরিবার পর্যন্ত খুঁজে পাবে না কোথায় তোকে দাফন করে দিয়েছি। জমির মালিক কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে, তারপর সে এক পা সামনে বাড়িয়ে এনে বলে, শোন, আমার জীবন থাকতে আমি তোর হাতে এই জমি তুলে দিব না। তুই এই এলাকার কালোবাজারের কারবার চালাতে চাস। ড্রাগস, অস্ত্র, সব নিষিদ্ধ জিনিস এনে শহরটাকে নোংরা করতে চাস। আমি কিছুতেই তা হতে দিব না, মরতে হলেও না। মিস্টার রায়ান এবার ঠোঁটে হাসি রেখে এগিয়ে আসে জমির মালিকের একেবারে সামনে, তারপর আবার ঠান্ডা গলায় বলে, বড্ড সাহস তোর, তাই না? কিন্তু একটা কথা ভুলে গেছিস, এই শহরের বাতাসে আমার নাম ফিসফিস করে। তুই আজ না বলছিস ঠিক আছে, কিন্তু খুব শীঘ্রই বুঝবি এই শহরে কেউ রায়ান খানের বিরুদ্ধে গেলে কি ঘটে। লোকটা শেষবার কড়া নজরে তাকিয়ে নেয় জমির মালিক রিপন শেখের দিকে, তারপর নিজের মানুষগুলোকে ইশারা করে গাড়ির দিকে হাঁটা দেয়। লোকটা চলে যেতেই আয়রাত এগিয়ে আসে রিপন শেখের দিকে, তারপর জিজ্ঞাসা করে, কে উনি? আপনাকে এইভাবে হুমকি দিয়ে গেল কেন? রিপন শেখ একটুখানি দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর ধীর কণ্ঠে বলে, আসলে ওর নাম রায়ান খান, এই এলাকার প্রভাবশালী এক নেতা বলে পরিচিত, কিন্তু বাস্তবে সে সব ধরনের কালো ব্যবসার সাথে জড়িত। অস্ত্র, ড্রাগস, জমি দখল, যা চাস তাই পাবে। ওর হাতে অনেক দিন ধরে ওর নজর এই জমিটার ওপর। আমি রাজি না হয় বারবার লোক পাঠিয়ে হুমকি দিচ্ছে। আজ নিজেই এলো, কিন্তু আমি নিজের চোখের সামনে এই জায়গাটা নষ্ট হতে দিতে পারি না, বুঝলে মা? আয়রাত কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তাহলে আপনারা পুলিশে যাননি কেন প্রমাণ নিয়ে? রিপন শেখ তার ছেলের হাসি দিয়ে বলে, প্রমাণ? হ্যাঁ আছে, কিন্তু মা, ক্ষমতার কাছে সব কিছু তুচ্ছ। এই শহরে রায়ান খানের বিরুদ্ধে কেউ কিছু বললে একদিন দেখা যায় সে মানুষটাই নিখোঁজ, আর পুলিশ ওরাই লোক। মামলা না নিয়ে উল্টে ভয় দেখায় আমাদের। আয়রাত চোখে বিষয় নিয়ে তাকিয়ে থাকে রিপন শেখের দিকে। রিপন শেখ ভেতরে ভেতরে ঘামছেন, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলে, যাই হোক মা, বাদ দাও, আসো তোমার জমিটা নিয়ে নাও, না হলে আবার কখন দিয়ে সে ঝামেলা করে বসে, তখন আর কিছুই করা যাবে না। আয়রাত কিছু বলার আগে আহনাফ সামনে এগিয়ে আসে, তার মুখে একটা বাঁকা হাসি। সে বলে, ওর সাহস কতটুকু আসুক ঝামেলা করতে? রায়ান খান এখনো আহনাফ শিকদার নামটা হয়তো শুনেনি বলে এতটা উঠছে, আর শুনলে হয়তো এই এলাকায় আসার মতো ভুল করতো না। তারপর আহনাফ রিপন শেখের দিকে ফিরে বলে, আপনি নিশ্চিন্তে থাকেন চাচা, ভয় পাওয়ার কিছু নেই। এই জমি এখন আমাদের দায়িত্বে, আপনার পাশে আমরা আছি। রিপন শেখ প্রথমে থমকে যায়, তারপর কৃতজ্ঞতা নিয়ে তাকায় আহনাফের মুখের দিকে। আহনাফ আর আয়রাত তারা দ্রুত জমির সব কাগজপত্র নিশ্চিত করে নেয়। তাদের সঙ্গে ছিলেন 2 জন সহকর্মী, যারা জমি রেজিস্ট্রেশন করে ফেলে। রিপন শেখ একপাশে দাঁড়িয়ে বলে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে বাবা, এই জায়গাটায় একবার ওদের হাতে পড়লে আর ফিরে পাওয়া যাবে না। আহনাফ মাথা নেড়ে বলে, চাচা আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা আজকে এই সব কাগজ শেষ করে জমি আপনাদের নামে রেজিস্ট্রি করেই যাব। ঘড়ির কাঁটা তখন দুপুর 3টার ঘর ছুঁই ছুঁই। সব কাজ শেষ হতে একজন সহকর্মী বলে ওঠে, আহনাফ গাড়ি চাবি বের করে। আয়রাত আবারও একবার রিপন শেখের দিকে ফিরে বলে, চাচা, যদি আবার কেউ এসে কিছু বলে ভয় পাবেন না, আমি আছি। রিপন শেখ মাথা নেড়ে বলে, ঠিক আছে।
আপনাকে আর কিছু করতে হবে না, সব কিছু আমাদের দায়িত্বে, আমরা সব দেখে নিব। রিপন শেখ হাসি মুখে দোয়া করে। ভালো থেকো মা, আর সাবধানে যেও। এরপর তারা গাড়িতে উঠে পড়ে এবং রওনা দেয়। গাড়ি চলতে শুরু করে, তারা ধীরে ধীরে ছুটতে চলছে রাস্তা ধরে। ভেতরে নীরবতা, শুধু হালকা বাজছে গাড়ির রেডিওতে পুরনো কোনো সফট বিট। আয়রা জানালার পাশ ঘেঁষে বসে, চোখ বন্ধ করে দেয়। কিছু সময় পর শরীর ক্লান্ত থাকায় ঘুম যেন টেনে নেয় তাকে নিঃশব্দে। কখন সে ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। আহনাব ড্রাইভিং করতে করতেই চোখে পড়ে আয়রাতের দিকে। তার মাথাটা একটু একটু করে হেলে পড়ছে জানালার দিকে। একটু পরেই বুঝি বাড়ি খাবে গাড়ির শক্ত কাচে। আহনাব এক মুহূর্ত সময় নষ্ট না করে গতি কমিয়ে দেয় গাড়ির। তারপর বাম হাতে স্টিয়ারিং সামলে ডান হাত দিয়ে আয়রাতের মাথাটা নিজের দিকে টেনে আনে। তারপর ধীরে ধীরে মাথাটা নিজের বুকে ঠাঁই দেয়, একদম নিঃশব্দে, যেন আয়রাত ঘুমে বিঘ্ন না ঘটে। পুরো রাস্তা জুড়ে নিস্তব্ধতা। আহনাব আয়রাতকে তার বুকে জড়িয়ে রাখে, আর আয়রাত উষ্ণ ছোঁয়া পেয়ে সে যেন পুরো দুনিয়ার কোলাহল ভুলে গিয়ে ঘুমিয়ে পড়ে পরম শান্তিতে। আর আহনাব সে এক হাতে স্টিয়ারিং সামলে আরেক হাতে আয়রাতকে আগলে রেখেছে। আয়রাতের ঘুম ভাঙে আহনাপের গলার ডাকে। সে চোখ মেলে ধীরে ধীরে, তখনই টের পায় সে আহনাপের বুকে ছিল। এক ঝটকায় নিজেকে সরিয়ে নেয়, তার চোখে রাগ জলজল করছে। সে বলে, আপনি কেন আমায় জড়িয়ে ধরেছিলেন মিস্টার শিকদার? হাউ ডিয়ার ইউ! এই সাহস, এই অধিকার কে দিয়েছে আপনাকে? আহনাব একটু অবাক হয়, তবুও শান্ত গলায় বলে, তুমি জানালার দিকে হেলে পড়েছিলে, মাথায় বাড়ি খাচ্ছিলে তাই। আয়রাত তার কথা কেটে দিয়ে আরো জোরে বলে, যাক, আমার মাথা ফেটে যাক, ভেঙে যাক, তাও আপনি আমায় জড়িয়ে কেন ধরলেন? হ্যাঁ? আহনাব এবার একদম চুপ করে তাকিয়ে থাকে তার দিকে। আয়রাত তাতে দাঁত চেপে আবার বলে, নেক্সট টাইম আমায় টাচ করার মতো ভুল আর করবেন না মিস্টার শিকদার, নেভার এগেইন। এই কথা বলেই সে দরজা খুলে গাড়ি থেকে নেমে যায়। আহনাব গাড়ির ভেতর বসে এক হাতে স্টিয়ারিং চেপে ধরে। তার ঠোঁটের কোণায় একটা বাঁকা হাসি ফুটে ওঠে। চোখ আয়রাতের চলে যাওয়ার দিকে বিড়বিড় করে বলে, একবার না 100 বার করব, শুধু টাচ না, তোমায় নিয়ে আরো অনেক কিছু করব। তোমার রাগ, জেদ, ঘুম ভাঙা চোখ সবটা ছুঁয়ে রাখবো নিজের মতো করে। তুমি শুধু দেখে যেও ধানি লঙ্কা। আহনাপের মুখে এমন কথা শুনে রাগে আয়রাতের গা জ্বলে যাচ্ছে। সে আহনাপের দিকে চোখ গরম করে তাকায়। আয়রাত এভাবে তাকিয়ে থাকতে দেখে আহনাফের ঠোঁটের কোণে একটু দুষ্টু হাসি ফুটে ওঠে। সে আবার বলে, তোমাকে ছোঁবো, বারবার ছুবো, শুধু ছোঁয়া না, একদিন হৃদয় দিয়েই জড়িয়ে রাখবো ধানি লঙ্কা। চোখের ইশারায় শেষ কথা বলে সে গাড়ি নিয়ে চলে যায় তার বাগান বাড়ির দিকে। আয়রা তাতে দাঁত চেপে বলে, উফ, এই লোকের সাহস তো দেখি কম না, এমন ভাবে কথা বলে যেন আমি তার ব্যক্তিগত সম্পত্তি। সে রুমে ঢুকে ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে গজগজ করতে করতে সোজা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে রায়ান খানের লোক তার কানে খবর দিয়ে যায়। রায়ান খান যেন কয়েক সেকেন্ড নিঃশ্বাস নিতে ভুলে যায়, মুখটা ভয়ানকভাবে থমথমে হয়ে ওঠে। ধীর গলায় বলে, ওই জানোয়ারের বাচ্চা জমি বিক্রি করেছে। তারপর মাটিতে থাকা গ্লাসটা এক লাথিতে ভেঙে ছিটকে ফেলে দিয়ে দাঁত চেপে বলে, ওর এত বড় সাহস! আমি বারবার মানা করেছিলাম, তারপরেও ওই জমিও বিক্রি করেছে। এখন ওই জমির মাটিতে আমি ওর রক্ত ঢেলে দেব, আর ওর শরীরের রক্ত দিয়ে আমি গোসল করব। রিপন শেখ, তোকে আমি এমন শিক্ষা দেব, পুরো শহর বুঝে যাবে রায়ান খানের কথা অমান্য করলে কি হয়। রায়ান খানের এমন চিৎকারে পুরো বাগান বাড়ি যেন কেঁপে ওঠে। কিছুক্ষণের মধ্যেই তার ছেলে রওশন খান ঘরে ঢুকে পড়ে। সে তীক্ষ্ণ গলায় জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা? কার এত বড় সাহস যে আপনাকে এভাবে রাগিয়ে দিল? রায়ান খান দাঁতে দাঁত চেপে এক পলক তাকিয়ে বলে, ওই জানোয়ার রিপন শেখ, আমি যেই জমিটায় আমার শখের ফ্যাক্টরি গড়তে চেয়েছিলাম, সে সেটা বিক্রি করে দিয়েছে। আমার নিষেধ থাকা সত্ত্বেও আমাকে অপমান করে দিয়েছে। আজই ওর শেষ দিন হবে। রওশন খান ঠোঁটের কোণায় হালকা ঠান্ডা হাসি টেনে বলে, এত সহজে তো ওকে মেরে দিলে হবে না বাবা, মারা যাবে, কিন্তু ধীরে ধীরে তিলে তিলে ওর সব কিছু ভেঙে ফেলবো। রওশন আবার ঠান্ডা কণ্ঠে বলে, ওর একটা মেয়ে আছে না, কি যেন নাম? হ্যাঁ, রোজা। তার ঠোঁটে কুৎসিত এক হাসি খেলে যায়। ওর চোখের সামনেই যখন মেয়ের সম্মান মাটিতে গড়াবে, তখন বুঝবে কি ভুল করেছে। তারপর আমি ওকে সেই জমিতেই পুঁতে ফেলবো, একটু একটু করে তিলে তিলে শেষ হবে। বলি অট্ট হাসিতে ফেটে পড়ে। রায়ান খান এবার হো হো করে হেসে ওঠে আর বলে,
এই না হলে আমার ছেলে ঠিক আমার মতোই কথা বলছে। রওশন, স্বীকার করো তুমি। রিপন শেখের বাড়িতে তখন রাতের খাবার খেয়ে সবাই বসে গল্প করছিল। রোজা তার স্কুলের নানা মজার ঘটনা শেয়ার করছিল তার বাবার সাথে। হেসে হেসে পেট ধরে যাচ্ছে তাদের। এমন সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠে। রিপনের স্ত্রী একটু অবাক হয়ে বলে,